আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এম এ শেষ বর্ষের ছাত্রদের সাথে আমার প্রথম ক্লাস। দীর্ঘ সময় চলে গেছে, আমি কিন্তু এম এ প্রথম বর্ষের ক্লাস নিইনি। আমি আন্তরিকভাবেই দুঃখিত। আমি আসলে বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকার কারণেই মাস্টার্সের এই পেপারটা রেডি ছিল না, যার ফলে আমি ক্লাস দিতে দেরি হল। যাক, আমার ছাত্ররা কিছু মনে করবে না, কারণ আমি ক্লাস যদি শুরু করি তাহলে রেগুলার এবং ধারাবাহিকভাবে পড়াও। এটা আমার ধারাবাহিকভাবে পড়ানো, এটা আমার গোল। এক কথা আমি বলব। তা আমি আশা করি করোনা মহামারীর মধ্যেও আমার ছাত্ররা ভালো আছে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবচেয়ে বড় কথা, পবিত্র ঈদুল আজহার দীর্ঘ সময় পর আমি তোমাদের সাথে ক্লাস নিলাম। তাহলে ঈদুল আজহার জন্য ঈদ মোবারক, আর করোনার জন্য বলবো স্বাস্থ্যবিধি মেনে চলে পড়ালেখা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার অজু বানাবে, তাহলে আমরা সুস্থ থাকবো। সবচেয়ে বড় কথা কি, করোনার মধ্যে সবচেয়ে বারবার হাত ধুতে বলছে, নিরাপদে থাকতে বলছে, হাত ধুতে বলছে। তাহলে আমরা যদি 5 বার নামাজ পড়ি, তাহলে তো আমাদের হাত মুখ 5 বার ধোয়া হচ্ছে। তাহলে আল্লাহ আমাদেরকে রহমত করবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। তাহলে আমি আমার ছাত্রদেরকে কি বলবো, এই বয়সের ছাত্ররা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। 5 বার নামাজ পড়লে 5 বার হাত মুখ ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটাই হচ্ছে স্বাস্থ্যবিধি, এটাই হচ্ছে আল্লাহর বিধান। তাহলে আমি বলবো তোমরা নামাজ পড়বে, ভালোভাবে পড়ালেখা করবে। সময় চলে যাচ্ছে, যে কোনো সময় আমরা পরীক্ষায় বসবো। আচ্ছা, যাই হোক, মাস্টার্সে আমি এই পর্বে ছাত্রদের সাথে আমার ক্লাস হচ্ছে জাতীয়তাবাদ, দক্ষিণ এশিয়া। আমি বলবো যে আমার ছাত্রদের সাথে আমার যে পেপারটা নেওয়ার কথা, সেটা হচ্ছে আমি এই বছরই প্রথম। আমি এতদিন বাংলার দেশের ইতিহাস পড়াতাম 1972 থেকে অদ্যাবধি, কিন্তু এই বছর মাস্টার্সের ছাত্রদের সাথে আমার ক্লাস পরিবর্তন। তাহলে আমি যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন 19 শতাব্দী। তার আগে আমার যেহেতু আজকে আগস্ট মাসের 2 তারিখ, আমি আমার ছাত্রদেরকে অনেক কিছু নিয়ে কথা বললাম। পবিত্র ঈদুল আজহার জন্য ঈদ মোবারক, করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছি। তাহলে আমি শুরুতে বলবো, আমি যে সাবজেক্টটা পড়ানোর কথা সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন। কিন্তু আমার আজকের ক্লাস হচ্ছে আগস্ট মাস। এই আগস্ট মাস নিয়ে আমি আমার ছাত্রদের, যেহেতু মাস্টার্সের তোমরা ফাইনাল ইয়ারের ছাত্র, তোমাদের সাথে আমার কিছু কথা বলতেই হবে শিক্ষক হিসাবে। তাহলে আমি আগস্ট মাস সম্পর্কে একটু বলি, যে আগস্ট মাস বাঙালির জীবনে অত্যন্ত শোকাবহ একটা মাস। 1975 সালের 15 আগস্ট একদল বিপদগামী গণদুশ্মন স্বাধীনতা বিরোধী শক্তির প্রত্যক্ষ সহায়তায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। নববধূ, অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শিশু শেখ রাসেল সহ হত্যা করা হয় বঙ্গবন্ধু পরিবারে 18 জনকে। এটা ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড বাঙালি জাতি অগ্রগতিকে পিছিয়ে দেয় অনেক বছর। এই হত্যাকাণ্ড কি, যে বাঙালি জাতির অগ্রগতিকে পিছিয়ে দেয় অনেক বছর। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছে। সাথে সাথে 1975 সালে 15 আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে ক্লাস শুরু করার আগে কিছুক্ষণ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাহলে আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতা পূর্বে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তাহলে আমি ক্লাসে চলে যাই, যে আজকে আমাদের পড়ানোর বিষয়টা কি, যে দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন। তাহলে 19 শতাব্দী
তাহলে জাতীয়তাবাদ বলতে আসলে আমরা কি বুঝি? আমার আজ পড়ানোর বিষয়টাই হচ্ছে, আলোচ্য বিষয়টাই হচ্ছে জাতীয়তাবাদের সংজ্ঞা আর জাতীয়তাবাদের উপাদান। কিন্তু জাতীয়তাবাদটা কি আসলে আমরা সেটা দেখি। জাতীয়তাবাদ হলো, তার আগে একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। আমাদের যেহেতু মাস্টার্সের আজকে আমি প্রথম ক্লাস, কিছুক্ষণ সিলেবাস নিয়ে আলোচনা করি। প্রথম সিলেবাসের প্রথম 1 নম্বরে আমরা দেখতে পাই যে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনালিজম, ইটস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, রোল অফ দ্য প্রেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনালিজম। 3 নম্বরে মুভমেন্ট এগেইনস্ট ব্রিটিশ রুলস, সুপ্রিমেসি অ্যান্ড ইটস নেচার। 4 নম্বরে পাবলিক অ্যাসোসিয়েশন অ্যান্ড অর্গানাইজেশন আপ টু 1885, ল্যান্ডহোল্ডার্স issue, Bengal British India Society, Mohammedan Literary Society, Society for the Promotion of National Feeling, National Society, Hindu Mela, Indian Association, National Mohammedan Association, characteristics and role of this society and association, growth of Muslim separation in the 19th century, Sir Syed Ahmad Khan and Ali Garma, movement for the Indianization of the civil service, foundation of the Indian National Congress, its initial program and activities, partition of Bengal, reaction, Swadeshi movement, nature, expansion and its impact, Simla deputation and the foundation of Muslim League, Lucknow Chukti, entry of Mahatma Gandhi and Indian politics, Khilafat and non-cooperation movement, Simon Commission, Nehru Report, Jinnah's 14 points, civil disobedience movement, communal award. তারপরে আমরা চলে যাব লাহোর রেজলিউশন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অ্যাটেম্পটস টু সলভ কনস্টিটিউশন ক্রাইসিস, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, পার্টিশন অফ ইন্ডিয়া। জাতীয়তাবাদ কি আসলে আমরা আগে দেখি। একটু সূচনা, ইতিহাসের ছাত্রছাত্রী হিসাবে আমাদেরকে যে কোনো জিনিসের সূচনাটা জানতে হবে, ভূমিকাটা লিখতে হবে ভালো করে, তাহলে আমরা নাম্বার পাবো ভালোভাবে। তাহলে জাতীয়তাবাদটা দেখি আসলে কি। জাতীয়তাবাদ হলো জনসমাজের মধ্যে গভীর ঐক্যবোধ বা স্বাতন্ত্র্যবোধ, সাধারণত বংশ, ভাষা, ধর্ম, সাহিত্য, রাজনৈতিক বন্ধন। অর্থাৎ জাতীয়তাবাদ জনসমাজের মধ্যে গভীর ঐক্যবোধ বা স্বাতন্ত্র্যবোধ, সাধারণত বংশ, ভাষা, ধর্ম, সাহিত্য, রাজনৈতিক বন্ধন প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে যখন একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধ প্রতিষ্ঠিত হয় এবং একাত্মবোধের জন্য ওই জনসমাজের প্রত্যেক সুখ দুঃখ, ন্যায় অন্যায় ও মান অপমানে সমান অংশীদার বলে নিজেকে মনে করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। তাহলে আমরা আবার বলি যে জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ জনসমাজের মধ্যে গভীর ঐক্যবোধ বা স্বাতন্ত্র্যবোধ, সাধারণত বংশ, ভাষা, ধর্ম, সাহিত্য, রাজনৈতিক বন্ধন সব কিছু মিলে যে কোনো এক বা একাধিক কারণে যখন একটি জনসমাজের মধ্যে গভীরভাবে একাত্মবোধ প্রতিষ্ঠিত হয় এবং এই একাত্মবোধের জন্য ওই সমাজের প্রত্যেক সুখ দুঃখ, ন্যায় অন্যায় ও মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এই জাতীয়তাবোধের সাথে দেশপ্রেম মিলিত হলে একটি রাষ্ট্রনৈতিক আদর্শ হিসেবে গড়ে উঠলে তাকে জাতীয়তাবাদ বলা হয়। অর্থাৎ জাতীয়তাবাদ এমন একটি শক্তি যা কিছু সংখ্যক মানুষকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ জাতীয়তাবাদ এমন একটি শক্তি যা কিছু সংখ্যক মানুষকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে একই রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ আমাদের প্রথমত বিষয়টাই হচ্ছে জাতীয়তাবাদকে। তাহলে জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি? জনসমাজের মধ্যে গভীর ঐক্যবোধ বা স্বাতন্ত্র্যবোধ, সাধারণত বংশ, ভাষা, ধর্ম, সাহিত্য, রাজনৈতিক বন্ধন সব কিছু মিলে যে কোনো এক বা একাধিক কারণে যখন একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধের সৃষ্টি হয় এবং এই একাত্মবোধের জন্য ওই জনসমাজের প্রত্যেককে সুখ দুঃখ, ন্যায় অন্যায় ও মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে, তখনই জাতীয়তাবোধের সৃষ্টি হয়। জাতীয়তাবাদ এমন একটি শক্তি বা কিছু সংখ্যক মানুষকে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা একই রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ আমরা বলবো জাতীয়তাবাদ প্রথম
সূচনা হয় ইউরোপে। তাহলে ভারতীয় জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ও বিকাশের পর্যায়ে ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমার ফল। এই শক্তির বিস্তৃতি ঊনবিংশ শতাব্দী অর্থাৎ 18 সালে শুরু এবং শেষ হচ্ছে 1900 সাল পর্যন্ত। তাহলে এদের এই জাতীয়তাবাদের মূল লক্ষ্য কী ছিল? জাতীয়তাবাদের মূল লক্ষ্য আমরা কী ছিল? যে বিদেশি শাসন ও শোষণের অবসান ঘটানো। সুতরাং বলা যায় ঔপনিবেশিক দেশসমূহ জাতীয়তাবাদের অর্থই হলো বৈদেশিক শাসনের অবসান। এদের মূল লক্ষ্য কী? যে বিদেশি শাসন ও শোষণের অবসান ঘটানো। সুতরাং বলা যায় ঔপনিবেশিক দেশসমূহে জাতীয়তাবাদের অর্থই হলো বৈদেশিক শাসনের অবসান। 2 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। তাহলে জাতীয়তাবাদের মূল লক্ষ্য আমরা কি? বিদেশি শাসন ও শোষণের অবসান ঘটানো। সুতরাং বলা যায় ঔপনিবেশিক দেশসমূহ জাতীয়তাবাদের অর্থই হলো বৈদেশিক শাসনের অবসান। দ্বিতীয়ত হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মধ্যে এরূপ জাতীয়তাবাদ আত্মপ্রকাশ করে। অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের মধ্যেই আমরা দেখি জাতীয়তাবাদ আত্মপ্রকাশ করে। তাহলে আজকে আমরা বেশি পড়াবো না, আজকে প্রথম চ্যাপ্টার যেহেতু আলোচনায় যাব। আমি আমার ছাত্রদেরকে বলবো যে সিলেবাসের মধ্যেই যে ইন্টারনেটে যে অধিভুক্ত 7 কলেজের সিলেবাস আছে সেখানে কিন্তু বইয়ের নাম দেওয়া আছে। সম্ভবত বেশি ফলো করবে যে দিলীপ কুমার সাহা। যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও তাহলে অন্য রাইটারের বইগুলো ফলো করবে। তাহলে আমি বলবো তোমাদের জন্য মোটামুটি দিলীপ কুমার সাহার বইটা ভালো হবে। এই ছাড়া আরেকটি বই আমরা দেখি প্রফেসর ইয়াসমিন আহমেদ, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন। তাহলে আজকে আমাদের পড়ানোর বিষয় কি? যে জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের উপাদানগুলো কি ছিল, সোশ্যাল বা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড। এটা একটা ক্লাসে শেষ করা যাবে না, আমি আগামী ক্লাসেও শেষ করব। তাহলে আজকে চলে যাই সংজ্ঞাটা কি। ডেফিনেশন অফ ন্যাশনালিজম বলতে আসলে আমরা কী বুঝি? সাধারণত নেশন আর ন্যাশনালিটি এই শব্দ দুটির বাংলা প্রতিশব্দ জাতি ও জাতীয়তা। সাধারণ অর্থে আমরা কি বলি? যে সাধারণ অর্থে আমরা যদি বলি যে নেশন, ডেফিনেশন অফ ন্যাশনালিজম বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণ অর্থে নেশন ও ন্যাশনালিটি এই শব্দ দুটির বাংলা প্রতিশব্দ জাতি ও জাতীয়তা। এই দুটি শব্দ সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ ন্যাশিও ও ন্যাটাস থেকে, যার অর্থ জন্ম বা বংশ। সুতরাং শব্দগত অর্থে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা একই বংশোদ্ভূত জনসমষ্টি। জাতির বিশেষণ জাতীয়তা, আর সেখান থেকে যে মতাদর্শ বা মতাবদ্ধের জন্ম নিয়েছে সেটা হচ্ছে ন্যাশনালিজম। অর্থাৎ আমরা আবার বলি ডেফিনেশন অফ ন্যাশনালিজম বলতে আমরা কি বুঝি? সাধারণত নেশন ও ন্যাশনালিটি এই শব্দ দুটির বাংলা প্রতিশব্দ জাতি ও জাতীয়তা। এই দুটি শব্দ সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ ন্যাশিও ও ন্যাটাস থেকে, যার অর্থ জন্ম বা বংশ। সুতরাং শব্দগত অর্থে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা একই বংশোদ্ভূত জনসমষ্টি। জাতির বিশেষণ জাতীয়তা, আর তা থেকে যে মতাদর্শ বা মতবাদ জন্ম নিয়েছে তা হল যে ন্যাশনালিজম। জাতীয়তাবাদ শব্দটি একটি জাতীয়তাবাদ একটা মানসিক ধারণা, এক প্রকার মানসিক প্রকৃতি বা ভাবপ্রবণতা। অর্থাৎ জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি? একটা মানসিক ধারণা, এক প্রকার মানসিক প্রকৃতি বা ভাবপ্রবণতা। জাতীয়তা হচ্ছে এক ধরনের বোধ বা চেতনা যার প্রেক্ষিতে মানুষ একই ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ হয়ে অন্য জনগোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা মনে করে। তাহলে আমরা জাতীয়তা হচ্ছে এক ধরনের বোধ বা চেতনা যার প্রেক্ষিতে মানুষ একই ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ হয়ে অন্য জনগোষ্ঠী থেকে নিজেদের স্বতন্ত্র মনে করে। আর জাতীয়তার এই বোধ বা চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনগোষ্ঠী ঐক্যবদ্ধ স্বাধীনতা লাভ করলে তাকে জাতি বলা হয়। আর জাতীয়তাবাদ হলো এমন একটি বিশ্বাস বা মতাদর্শ যা একটা জাতির মধ্যে দেখা যায়, যে জাতি একই জাতির লক্ষ্য ও স্বার্থে উদ্বুদ্ধ হয় এবং প্রয়োজনে একটা সুসংবদ্ধ আন্দোলন গড়ে তোলে, তাকে আমরা জাতীয়তাবাদ বলি। জাতীয়তাবাদ হলো এমন একটা বিশ্বাস বা মতাদর্শ যা একটা জাতির মধ্যে দেখা যায়, মানে এটা বিশ্বাস বা মতের আদর্শ যেটা একটা জাতির মধ্যে দেখা যায়, যে জাতি একই জাতির লক্ষ্য ও স্বার্থে উদ্বুদ্ধ হয় এবং প্রয়োজনে একটা সুসংবদ্ধ আন্দোলন গড়ে তোলে, তাকে জাতীয়তাবাদ বলে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো জনগোষ্ঠী নিজেদের মধ্যে ঐক্যবোধ কিন্তু পৃথিবীর অন্যান্য সম্প্রদায় থেকে পার্থক্যবোধ, আত্মশাসনের আকাঙ্ক্ষা ইত্যাদির ফলে যে মনোভাব, বিশ্বাস বা মানসিক চেতনা গড়ে ওঠে সেটা হচ্ছে জাতীয়তাবাদ।
আমরা বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে কোনো জনগোষ্ঠী নিজেদের মধ্যে ঐক্যবোধ কিন্তু পৃথিবীর অন্যান্য সম্প্রদায় থেকে পার্থক্যবোধ আত্মশাসনের আকাঙ্ক্ষা ইত্যাদির ফলে যে মনোভাব বিশ্বাস বা মানসিক চেতনা গড়ে ওঠে তা জাতীয়তাবাদ। তাহলে আমরা বলতে পারি ভারতীয় জাতীয়তাবাদ প্রকৃতি মূলত ঔপনিবেশিক দেশসমূহ। আমরা কি বলতে পারি যে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি বলতে আমরা কি বুঝি যে ঔপনিবেশিক দেশসমূহ। জাতীয়তাবাদের অর্থ হচ্ছে বৈদেশিক শাসন ও শোষণের অবসান। 2 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। প্রকৃতি বলতে আমরা কি বুঝি যে বৈদেশিক শাসন ও শোষণের অবসান 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ সম্প্রসারণ বা বিকাশ বা অগ্রগতির উপাদানসমূহ। অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদে উন্মেষ সম্প্রসারণ বা বিকাশ এবং অগ্রগতির উপাদানসমূহ। ভারতীয় জাতীয়তাবাদ পরোক্ষভাবে ব্রিটিশ শাসক গোষ্ঠীর সৃষ্টি। ভারতীয় জাতীয়তাবাদ পরোক্ষভাবে আমরা কি দেখি ব্রিটিশ শাসক গোষ্ঠীর সৃষ্টি। ভারতের বিভিন্ন জাতীয় সম্প্রদায় ব্রিটিশ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। আর এই ঐক্যের মনোভাব হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে বিভিন্ন কারণ উপাদান ও ঘটনা প্রবাহ ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ সাধনে ভূমিকা পালন করে। তাহলে আমরা কি মনে করি যে অনেকগুলো কারণ উপাদান আর ঘটনা মিলে ভারতীয় জাতীয়তাবাদের সৃষ্টি। বিভিন্ন কারণ উপাদান ঘটনা ভারতীয় জাতীয়তাবাদের সূচনা করে এবং বিকাশ সাধনে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে আমরা আজকে পড়ানোর বিষয়টা কি ছিল জাতীয়তাবাদ আর জাতীয়তাবাদ বিকাশের যে উপাদানগুলো। ভারতীয় জাতীয়তাবাদে উন্মেষ মানে সম্প্রসারণ বা বিকাশ একই অর্থ। উন্মেষ সম্প্রসারণ বা বিকাশ বা অগ্রগতির যে উপাদান। তাহলে ভারতীয় জাতীয়তাবাদ পরোক্ষভাবে কাদের সৃষ্টি ব্রিটিশ শাসক গোষ্ঠীর সৃষ্টি। ভারতের বিভিন্ন জাতীয় সম্প্রদায় ব্রিটিশ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। আর এই ঐক্যের মনোভাব হলো জাতীয়তাবাদ। বিভিন্ন কারণ উপাদান ও ঘটনা প্রবাহ ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ সাধনে সক্রিয় ভূমিকা পালন করেছিল। 1 নম্বর পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড কালচার। প্রথম কারণটা কি ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড কালচার। ইম্প্যাক্ট অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড কালচার অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব। এই কারণটাই কিন্তু আমরা বুঝতে পারি। এই প্রথম কারণেই বলতে পারি আমরা কি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাব। পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব ভারতীয় জাতীয়তাবাদে উন্মেষ ও বিকাশ ঘটেছিল। পাশ্চাত্য শিক্ষা লাভ করার ফলে ভারতীয় জনগণ পাশ্চাত্য দর্শন সাহিত্য ইতিহাস রাজনীতি অর্থনীতি ও বিজ্ঞান শাস্ত্রে জ্ঞান লাভ করতে পারে, যা তাদেরকে জাতীয়তাবোধের আদর্শে অনুপ্রাণিত করে। অর্থাৎ আমরা দেখলাম যে ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির যে প্রভাব ভারতীয়দের মধ্যে বিকাশ ঘটেছিল। পাশ্চাত্য শিক্ষা লাভ করার ফলে ভারতীয় জনগণ পাশ্চাত্য দর্শন সাহিত্য ইতিহাস রাজনীতি অর্থনীতি ও বিজ্ঞান শাস্ত্রে জ্ঞান লাভে সক্ষম হয়েছিল, যা তাদেরকে জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত করেছে। দ্বিতীয় যে কারণ সামাজিক ও অর্থনৈতিক নবজাগরণ। দ্বিতীয় কারণটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক নবজাগরণ সোশিও ইকোনমিক রিনাইসেন্স। ভারতের জাতীয়তাবাদের সূত্রপাত হয় নবজাগরণ থেকে। নবজাগরণকে বৈদেশিক শাসনের প্রথম পরোক্ষ ফল বলে অভিহিত করা হয়। অর্থাৎ সামাজিক অর্থনৈতিক যে নবজাগরণ সোশিও ইকোনমিক রিনাইসেন্স অর্থাৎ ভারতে জাতীয়তাবাদের সূচনা হয় নবজাগরণ থেকে। নবজাগরণকে বৈদেশিক শাসনে প্রথম পরোক্ষ ফল বলে মনে করা হয়। তারপর শাসনের নামে ঔপনিবেশিক শোষণ জাতীয় চেতনাকে পরিস্ফুটিত করে তোলে বা শুরু হয় জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতার যে সংগ্রাম। অর্থাৎ শাসনের নামে ঔপনিবেশিক শোষণ জাতীয় চেতনাকে জাগিয়ে তোলে বা শুরু হয় জাতীয়তাবাদী যেটা আন্দোলন বা স্বাধীনতা সংগ্রাম। 20 শতাব্দীর প্রথম ভাগ থেকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ বিরোধী আকার ধারণ করলেও অষ্টাদশ শতাব্দীর সামাজিক ও অর্থনৈতিক নবজাগরণের মধ্যে সূচনা ছিল। এই নবজাগরণের উদ্যোক্তা কে ছিলেন? রাজা রামমোহন রায়। রামমোহন ছাড়া আমরা আরও কাকে দেখি? অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন,
অ্যানি বেসান্ত, স্বামী বিবেকানন্দ ছিলেন। তাহলে আমরা বলবো ইম্প্যাক্ট অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট ট্রেডিশন। তাহলে ইম্প্যাক্ট অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট ট্রেডিশন, ভারতের গৌরবময় অতীত ঐতিহ্যের প্রভাব। ভারতের গৌরবময় অতীত ঐতিহ্য ও সংস্কৃতি ভারতীয়দেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত করেছিল। দ্য প্রেস, সংবাদপত্র, ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিস্তার সাধনে দেশীয় সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1757 সালে পর্তুগিজ ধর্মপ্রচারক বা খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে সর্বপ্রথম ছাপাখানা চালু হয়। তাহলে আমরা দেখি যে 3 নম্বরে আমরা কি পেলাম, ভারতের গৌরবময় অতীত ঐতিহ্যের যে প্রভাব, এবং সেটা ভারতীয়দেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত করে। তারপর আমরা কি দেখি, প্রেস মানে কি, সংবাদপত্র, ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিস্তার সাধনে দেশীয় সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1757 সালে পর্তুগিজ ধর্মপ্রচারকরা খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে সর্বপ্রথম ছাপাখানা প্রবর্তন করে। ব্রিটিশরা নিজেদের স্বার্থে ছাপাখানা প্রবর্তন করলেও শেষ পর্যন্ত তা ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হয়। ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সংবাদপত্র, সাময়িক পত্র সবগুলোর প্রবৃত্তির সাহায্যে একদিকে যেমন জনগণের সম্মুখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের রূপ তুলে ধরেন, অন্যদিকে তেমনি নিজেদের ধ্যান ধারণা, রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি প্রচার করতে থাকেন। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, অর্থাৎ যে কোনো সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবে পত্রিকা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বিস্তার সাধনে দেশীয় সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। 1757 সালে পর্তুগিজ ধর্ম প্রচারকরা খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমরা কি দেখি, সর্বপ্রথম ছাপাখানা চালু করে। ব্রিটিশরা নিজেদের স্বার্থে ছাপাখানা প্রবর্তন করলেও শেষ পর্যন্ত সেটা ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত। ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সংবাদপত্র, সাময়িক পত্র এদের সাহায্যে একদিকে যেমন জনগণের সম্মুখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের স্বরূপ তুলে ধরেন, অন্যদিকে তেমনি নিজেদের ধ্যান ধারণা, রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে থাকেন। সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক অসন্তোষ ও শোষণ, ইকোনমিক ডিসকন্টেন্ট অ্যান্ড এক্সপ্লয়েশন, ব্রিটিশরা তাদের শাসনামলে বিভিন্ন কৌশল ভারতে অর্থনৈতিক অসন্তোষ কায়েম করে এবং সব কিছু লুণ্ঠন করে নিয়ে যায়। ইংল্যান্ড এবং সেখানকার অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে। শ্রমিক, কৃষক, কারিগর, মধ্যবিত্ত, শিল্পপতি সব ধরনের শ্রেণী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার প্রয়োজনীয়তা বুঝতে পারে। এই যে চেতনা সব শ্রেণীর মানুষের মধ্যে ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে, অর্থাৎ অর্থনৈতিক অসন্তোষ ও শোষণ। এই পয়েন্টটি কিন্তু আমরা বুঝতে পারি কি বলছে, ইকোনমিক ডিসকন্টেন্ট অ্যান্ড এক্সপ্লয়েশন, অর্থাৎ ব্রিটিশরা তাদের শাসনামলে বিভিন্নভাবে তাদের শাসনামলে শোষণ করতে থাকে, ভারতে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করে এবং সব কিছু লুণ্ঠন করে নিয়ে যায় ইংল্যান্ডে, এবং সেখানকার ব্রিটিশরা কী করে সব কিছু ভারত থেকে নিয়ে যায় এবং সেখানে তাদের শিল্প কলকারখানা গড়ে তোলে, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে। তাহলে এটা আমরা কি দেখি, শ্রমিক, কৃষক, কারিগর, মধ্যবিত্ত, শিল্পপতি সব শ্রেণী ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এই চেতনা ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি আমরা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তাহলে প্রথম কারণ কি বলবো আমরা, প্রথম হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব, দ্বিতীয় কারণটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক নবজাগরণ, তৃতীয় হচ্ছে ভারতের গৌরবময় ঐতিহ্যের প্রভাব উপাদান, 4 নম্বরে আমরা কি দেখি, সংবাদপত্র, 5 নম্বরে অর্থনৈতিক শাসন, অসন্তোষ ও শোষণ, 6 নম্বরে আমরা কি দেখি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিকেশন সিস্টেম, ব্রিটিশরা ভারত থেকে কাঁচামাল নিজেদের দেশে নিয়ে যাবার এবং সেখানকার উৎপাদিত সামগ্রী ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্রি করার জন্য যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। অর্থাৎ আমরা দেখি ব্রিটিশরা ভারত থেকে কাঁচামাল নিজেদের দেশে ইংল্যান্ডে নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছে যে ব্রিটিশরা ভারতে থেকে কাঁচামাল নিজেদের দেশে নিয়ে যাবে এবং নিজেদের যে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্রি করার জন্য যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ভারতীয়দের একটি জাতিতে পরিণত হতে সাহায্য করে। তারপরে 7 নম্বরে আমরা চলে আসি, ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি।
ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি। আচ্ছা, তাহলে এখানে কি বলছি, রিপ্রেসিভ পলিসি অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গতি সঞ্চার করে। ব্রিটিশ সরকার ভারতকে শাসন করার জন্য আইনের অনুশাসনের পরিবর্তে ইংরেজরা দমনপীড়নমূলক পদ্ধতি আশ্রয় গ্রহণ করে, অর্থাৎ দমনমূলক যে নীতি, এই দমনমূলক নীতি হলো ব্রিটিশ সরকার ভারতীয়দেরকে বিভিন্নভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গতি সঞ্চার করে দমনমূলক নীতির মাধ্যমে। ব্রিটিশ সরকার ভারতকে শাসন করার জন্য আইনের অনুশাসনের পরিবর্তে ইংরেজরা কী ধরনের নীতি গ্রহণ করলেন? দমন পীড়নমূলক, মানে দমন করবে, আইনকে দমন পীড়নমূলক নীতি পদ্ধতি আশ্রয় গ্রহণ করেছে। তোমরা বইতে সবই পাবে, আমি শুধু পয়েন্টটা বলে দিচ্ছি, তোমরা ডিটেলস কীভাবে লিখবে সেটা তোমরা বলতে পারবে। 8 নম্বরে আমরা চলে যাচ্ছি বর্ণ বৈষম্যমূলক নীতি, পলিসি রেশিয়াল ডিসক্রিমিনেশন। পলিসি অ্যান্ড রেশিয়াল ডিসক্রিমিনেশন। ব্রিটিশ শাসনের শুরু থেকে ইংরেজরা ভারতীয়দেরকে কি বলে? বর্বর জাতি বলে মনে করে। নিজেদের প্রয়োজনে সামান্য সংখ্যক ভারতীয়কে সরকারি কার্যে নিয়োগ করলেও ইংরেজরা তাদের উচ্চপদ প্রদান করত না। ব্রিটিশ শাসনের শুরু থেকে ইংরেজরা ভারতীয়দের বর্বর জাতি বলে ঘৃণা করে। নিজেদের প্রয়োজনে সামান্য সংখ্যক ভারতীয়কে সরকারি কাজে নিয়োগ করলেও ইংরেজরা তাদের উচ্চপদ প্রদান করত। এই কারণে ভারতীয়দের মনে ব্রিটিশদের প্রতি চরম অসন্তোষ দাঁড়ানো, অর্থাৎ বর্ণ বৈষম্যমূলক নীতিটা ব্রিটিশরা সবসময় ভারতীয়দের উপর চাপিয়ে দেয়। নিজেদের প্রয়োজনে সামান্য সংখ্যক ভারতীয়কে সরকারি কাজে নিয়োগ দেয়, ইংরেজরা তাদের উচ্চপদ প্রদান, সহজে তাদেরকে উচ্চপদে বসাতো না। এই কারণে ভারতীয়দের মনে ব্রিটিশদের প্রতি চরম অসন্তোষ দানা বেঁধে ওঠে। তাহলে আমি বলবো আমার ছাত্রদেরকে আজকে অনলাইন ক্লাস এর চেয়ে বেশি নেওয়া যাবে না। আমি অনেকগুলো উপাদান সবগুলো শেষ করতে পারিনি, আগামী ক্লাসে আমরা সেই ক্লাসে শেষ করব। তাহলে আজকের মূল প্রশ্নটা কী ছিল, আমরা কি দেখি যে আজকের প্রশ্নটা হচ্ছে জাতীয়তাবাদ কাকে বলে, বা ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশের উপাদানগুলো আলোচনা করো। জাতীয়তাবাদ কাকে বলে, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশের উপাদানসমূহ আলোচনা করো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবার দেখা হবে আগামী সপ্তাহে। আমার ছাত্ররা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই আশায় আজকের মতো ক্লাস শেষ করছি।